তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য ক্যালকুলেটর মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে একবার চিন্তা করুন এমন একটা জেল সম্পর্কে যেটা কিনা হাজার হাজার কিলোমিটার বড়। তাছাড়া সেখান থেকে পালানোটা হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে অসম্ভব। আর সেখান থেকে পালাতে গেলে মৃত্যুর যেই সম্ভাবনা সেটা হচ্ছে 199%। তো যার মানে বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে আজকের ভিডিওটা। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় আজকের দিন থেকে অনেক বছর সামনে গিয়ে, যখন মানুষ পৃথিবী ছেড়ে বিভিন্ন গ্রহে গিয়ে বাস করা শুরু করে দিয়েছে। যদিও কিছু কিছু গ্রহ তো খুবই সুন্দর ছিল, তবে কিছু কিছু গ্রহ এমনও ছিল যেখানে এমন অদ্ভুত রকমের জন্তু ছিল যেগুলো কিনা মানুষের জন্য ছিল খুবই বেশি ভয়ঙ্কর। আর তাছাড়া এই সবগুলো গ্রহতে শুধুমাত্র একটা সরকারেরই রাজত্ব ছিল। আর তখন আমরা টাইটেনিয়াম নামের এমন একটা গ্রহকেই দেখতে পারি যেখানে তারা সবাই মিলে খুবই সুন্দর একটা শহর বানিয়েছে। আর এখানে এমন একটা সিস্টেম বানিয়েছে যেখানে মানুষজনের সমস্ত কর্মকাণ্ডের উপরে নজরদারি করা যাবে। আর এরপর আমরা ক্রিস্টি নামের একটা মেয়েকে দেখতে পারি যে কিনা আসলে এই প্ল্যানেটের জেলের মধ্যে ছিল। আর একটু পরে আমরা আরও 10 জন কয়েদিকে দেখতে পারি যারাও কিনা এই জেলের মধ্যে কয়েদি ছিল। আর তাদেরকে এই শহর থেকে বের করে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল। আসলে এখানে কাউকে মৃত্যুদণ্ড দেয়া হতো না, তাদেরকে শহর থেকে বের করে দেয়া হতো, কারণ শহরের বাইরে এত ভয়ঙ্কর জীবজন্তু ছিল যেগুলো মানুষকে নিমিষেই শেষ করে ফেলতো। আর যেহেতু তারা এখান থেকে পালিয়ে কোথাও গিয়ে বাঁচতে পারতো না, এই জন্য এটাকে ছোটোখাটো একটা জেলও বলা হতো। তো এখন এই 10 জন লোককে এক এক করে স্ক্যান করে তাদেরকে বের করে দেওয়া হয়। আর তাদেরকে এই ভয়ঙ্কর সমস্ত কিছু পার করে প্যারাডাইস আইল্যান্ড পর্যন্ত গিয়ে পৌঁছাতে হবে। তবে আসলে সত্যি হচ্ছে কি এইটা যে প্যারাডাইস আইল্যান্ড পর্যন্ত এখন পর্যন্ত কেউ যেতে পারেনি। সো প্যারাডাইস আইল্যান্ড আছে কি নেই সেটা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া নেই। তো এরপরে ক্যাপ্টেন তাদের সবাইকে শহরের একেবারে শেষ মাথায় নিয়ে আসে যেখানে একটা অদৃশ্য প্রোটেকশন গ্লাস ছিল। আর ক্যাপ্টেন যখন সেই অদৃশ্য প্রোটেকশন গ্লাসটা সরিয়ে ফেলে তখন সে অ্যাভিন নামের একটা লোকের মুখ থেকে কাপড়টাকে সরিয়ে ফেলে। এরপরে ক্যাপ্টেন তাদের জন্য একটা লোহার বক্স নিয়ে আসে যেটার মধ্যে তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। তবে এরপরে ক্যাপ্টেন তাদেরকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে তোমাদের হাতে এখান থেকে যাওয়ার মতো 1 ঘন্টা সময় আছে। যদি তোমরা এখান থেকে 1 ঘন্টার মধ্যে চলে না যাও তাহলে গার্ডরা তোমাকে গুলি করে শেষ করে দিবে। আর এইটা শোনার পরে একটা মহিলা এত বেশি ভয় পেয়ে যায় যে সে ভয়ে এদিক সেদিক দৌড়ানো শুরু করে। তবে কোনো রকমই ক্রিস্টিন ফাইনালি তাকে শান্ত করে। আর তখনই ওল্ফ নামের একটা লোক তাদের সবাইকে বলে যে আমি এখন তোমাদের সবার সম্পর্কে জানতে চাই। আসলে ওল্ফ নিজেই ট্রাই করছিল তাদের লিডার হওয়ার, কারণ এর আগেও সে শহর থেকে বাইরে গিয়েছিল আর সে জীবিত আবার ব্যাকও করেছিল। তবে তখনই হঠাৎ করেই পেগার নামের একটা ভয়ঙ্কর জন্তু মাটি করে বাইরে আসে আর সে তার শিকার নিয়ে আবারও মাটির মধ্যে চলে যায়। আর এইটা দেখার পরে তাদের সবার অবস্থা খারাপ হয়ে যায়। এখন যেহেতু লিডারশিপ নিয়ে আরভিন আর ওল্ফের মধ্যে একটা সমস্যা হচ্ছিল, এই জন্য ক্রিস্টিন তাকে বলে যে আমি আসলে ওল্ফের সাথে না, আমি আরভিনের সাথে যেতে চাই। আর যেহেতু এখন 2টা গ্রুপে তারা ভাগ হয়ে গেছে, এই জন্য আরভিন তাকে বলে যে আচ্ছা আমাদের বাক্সটা এখন খোলা দরকার, আর এটার মধ্যে যা কিছু আছে সেটাকে অর্ধেক ভাগ করে নিয়ে যাওয়া উচিত। তবে এরপরে যখনই তারা বাক্সটা ওপেন করে তখন সবাই পাগলের মতো যে যা পারে নিয়ে যায়, আর অরবিনের হাতে শুধুমাত্র একটা চাকুই পড়ে যায়। এই জন্য অরবিন তাদের সবাইকে বলে যে আমাদের সবাইকে এগুলো ভাগ করে নেওয়া উচিত, কারণ আমাদের সবাইকেই সার্ভাইভ করতে হবে। তবে তখন ওল্ফের গ্রুপের একজন এসে ক্রিস্টিনের উপরে আক্রমণ করারই ট্রাই করে। তবে শেষ মুহূর্তে অরবিন তার মাথায় চাকু ধরে তাদের সবাইকে বলে যে যদি কেউ কারো উপরে আক্রমণ করার ট্রাই করো তাহলে সেটার পরিণতি একেবারেই ভালো হবে না। আর এই জন্যই ওল্ফ বাধ্য হয়ে তাদের ভাগের যে অংশ ছিল সেটা তাদেরকে দিয়ে দেয়। তবে অরবিন কিছু খাবার দাবারের মাধ্যমে সেই খালি বাক্সটা চায়, যেটা কিনা উল্ফ খুবই হাসি মুখেই তাদেরকে দিয়ে দেয়। তবে তখনই মহল থেকে বারবার করে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয় যে যদি তোমরা এখনই এখান থেকে চলে না যাও তাহলে এখনই তোমাদের উপর আক্রমণ করা হবে। এই জন্য ওল্ফ তার টিমকে নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে। আর অরবিন আর ক্রিস্টিন এই ভারী বাক্সটা তাদের কোমরে বেঁধে তারাও আস্তে আস্তে সামনের দিকে যাওয়া শুরু করে। তবে তখনই তাদের উপরে আক্রমণ করে দেওয়া হয়, আর গুলির জন্য তারা পাগলের মতো এদিক সেদিক দৌড়ানো শুরু করে। তারা সবাই গিয়ে পাথরের পেছনে লুকিয়ে পড়ে। আর তখন অরবিন এই ব্যাপারটা বুঝতে পারে যে আসলে এই আক্রমণটা তাকে মারার জন্য করা হয়েছিল। এই জন্য সে দাঁড়া না হয়ে ক্রিস্টিনের সঙ্গে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে। আর একটু পরে যখন তারা আরও একটু সামনে চলে যায় তখন তারা দেখতে পারে যে ওল্ফের লোকজনও তাদেরকে ফলো করছিল। আর এরপরে ক্রিস্টিন আরবিনকে জিজ্ঞেস করে যে সত্যি কি প্যারাডাইস আইল্যান্ড নামের কিছু একটা আছে, কারণ এখানে তো কেউ কোনোদিন যেতে পারেনি। তবে তখন আরবিন তাকে বলে যে যদি প্যারাডাইস আইল্যান্ড নাই থাকতো তাহলে সরকারের লোকজন আমাদের উপরে আক্রমণই বা কেন করলো। যদিও গার্ডদের বিশ্বাস ছিল আরবিন রাস্তাতেই মারা যাবে, তবে আরবিনের বিশ্বাস ছিল সে সেই পর্যন্ত গিয়েই ছাড়বে। আর এই জন্য আরবিন ক্রিস্টিনকে বলে যে তুমি আমার সঙ্গে থাকো, আমরা যেই কোনো ওয়েতে সেই পর্যন্ত গিয়েই ছাড়বো। আসলে কিছু বছর আগে এখানে যেই সরকার ছিল সেই সরকারের প্রেসিডেন্টের অ্যাডভাইজার ছিল আরবিন। এই জন্যই তারা আরবিনের উপরে প্রচণ্ড রাগ করেছিল আর তাকে মারার জন্য গুলি করেছিল। আর এখন শহরের মধ্যে নতুন প্রেসিডেন্ট ক্যাপ্টেনকে ডেকে জিজ্ঞেস করে যে এই অ্যাডভাইজার এখন পর্যন্ত জীবিত কেন আছে,
তবে তখন ক্যাপ্টেন তাকে পরামর্শ দিয়ে বলে যে তাকে যেখানে পাঠানো হয়েছে সেখান থেকে সে আর কখনোই ফিরে আসতে পারবে না, এটা আপনি শিওর থাকেন। আর এরপরে রাস্তায় অরবিন আর ক্রিস্টি একটা পানির সোর্স পেয়ে যায়। আর যখন ক্রিস্টি দেখতে পারে পানিগুলো পরিষ্কার, তখন সেগুলো খাওয়া শুরু করে আর তার মুখ হাত পরিষ্কার করা শুরু করে। আর এরপরে সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা শুরু করে। তবে তখনই পেছন থেকে অরবিন তাকে একেবারেই নড়তে না মানা করে। যদিও ক্রিস্টির মনে হচ্ছিল যে অরবিন হয়তোবা তার সাথে জোর করার ট্রাই করবে, তবে আসলে অরবিন সেই ভয়ঙ্কর জন্তুটাকে দেখতে পেয়েছিল যেটা কিনা মাটি খুঁড়ে বাইরে এসেছে। এই জন্য সে গিয়ে সেটার উপরে আক্রমণ করে দেয়। আর যখন সে সেটার সাথে ফেস করছিল, তখন ক্রিস্টিও প্রচণ্ড সাহস দেখিয়ে সেটার উপরে গিয়ে আক্রমণ করে কোনো রকমে অরবিনকে সেভ করে ফেলে। এরপরে যখন সে অরবিনের ক্ষতস্থানে মলম লাগাচ্ছিল, তখন সে অরবিনকে এটা ক্লিয়ার করে বলে যে কেন আসলে সে বর্তমানে এই অবস্থায় আছে। সে বলে যে একটা সময় একটা পুলিশ অফিসার তার সাথে জোর করে করার ট্রাই করেছিল, তবে যখন সে দিতে রাজি হয়নি, তখন সেই পুলিশ অফিসার কোনো অপরাধ ছাড়াই তাকে জেলের মধ্যে ভরে দিয়েছিল। আর এই জন্যই আজকে তাকে এখানে আসতে হয়েছে। আর তখনই এখানে ওলফ আর তার বাকি টিম মেম্বাররাও চলে আসে। আসলে তারা চাইছিল যে অরবিনের থেকে সেই খালি বাক্সটা নেয়ার জন্য। তবে এইবার অরবিন সেই জন্তুটার কাটা অংশটা তার লাঠির সঙ্গে বেঁধে তাদেরকে বিভিন্ন রকমের কৌশল দেখানো শুরু করে। আর এটার জন্য ওলফ প্রচণ্ড ভয় পেয়ে ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন যদি সে তার উপরে আক্রমণ করে তাহলে সে কোনোভাবেই তার সাথে পারবে না। এই জন্য ওলফ আর তার টিম তাদেরকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়, কিন্তু তবুও সে তাদেরকে ফলো করা বন্ধ করে না। আসলে ওলফ চাইছিল যে তারা দুজন যাতে আগেই গিয়ে যদি কোনো বিপদ আসে সেগুলোর মোকাবেলা করে ফেলে, যাতে করে পেছনে থেকে তাদের টিমের কোনো ক্ষতি না হয়। তবে একটু সামনে যাওয়ার পরেই যখন অরবিন দেখতে পারে যে জমি থেকে পেগন বেরোচ্ছে, তখন সে ক্রিস্টিকে মাটিতে শুয়ে পড়ার জন্য বলে। আর একটু পরে অনেকগুলো পেগন বের হয়ে সোজা ওলফের গ্রুপের উপরে আক্রমণ করে দেয়। সে এখানে আক্রমণ করে কয়েকটা কয়েদিকে তো তার শিকারও করে ফেলে, এরপর আবার সরাসরি মাটির নিচেও চলে যায়। আর এদিকে শহরের মধ্যে যখন প্রেসিডেন্ট ক্যাপ্টেনের কাছে আবারও অরবিন সম্পর্কে জিজ্ঞেস করে, তখন ক্যাপ্টেন তাকে বলে যে তাদের একটা স্পেশাল লোক এখন পর্যন্ত তার পেছনে আছে। আর এদিকে যখন সন্ধ্যা হয়ে যায়, তখন অরবিন আর ক্রিস্টি একটা জায়গায় রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানে কথাবার্তার মাঝখানে অরবিন রাজি হয়ে যায় সে কেন জেলে এসেছে এইটা বলার জন্য, মানে তার জীবনের সত্যি ঘটনাটা বলার জন্য সে রাজি হয়ে যায়। তবে যতক্ষণে অরবিন কিছু একটা বলতে যেত, ততক্ষণে প্রচণ্ড ক্লান্তির জন্য ক্রিস্টিন সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে একটু পরে যখনই তার ঘুমটা ভাঙে, তখন সে দেখতে পারে ভয়ঙ্কর রকমের শব্দ চারপাশ থেকে আসছে। আর সে দেখতে পারে কোটি কোটি পোকামাকড় তাদেরকে মারার জন্য তাদের দিকেই উড়ে আসছে। এখন এটা দেখার পরে ক্রিস্টিন প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে অরবিন তাকে জোর করে ধরে এনে বাক্সার মধ্যে ভরে, আর সে নিজেও বাক্সার মধ্যে ঢুকে উপরের ঢাকনাটা বন্ধ করে দেয়। আর যখনই পোকামাকড়গুলো তাদেরকে ক্রস করে, তখন কোনো রকমে তাদের নিজের জীবনটা তো সেভ হয়ে যায়, তবে তাদের বাক্সার 12টা বেজে যায়। আসলে অরবিন এই বাক্সটা এনেছিলই এই জন্য, কারণ সে জানতো এখানে একটা ভয়ঙ্কর এমন আক্রমণ হতে পারে, আর এইটা থেকে তারা চাইলে বাক্সের মাধ্যমেই বাঁচতে পারবে। এই জন্য একটু পরে যখন সমস্ত কিছু শান্ত হয়ে যায়, তখন তারা বাক্সটা খুলে বাইরে বেরিয়ে আসে। আর বাক্সটাকে এখানে এমন অবস্থায় রেখে দিয়েই তারা আবারও সামনের দিকে আগানো শুরু করে। এখন অনেকক্ষণ ধরে হাঁটার পরে ফাইনালি তারা একটা সমুদ্রের পাড়ে চলে আসে, যেখানে আসলে চোরাবালি ছিল। আর যখন তারা আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছিল, তখন তাদেরকে ফলো করে ওলফের গ্রুপটাও সেই পর্যন্ত চলে আসে। তবে তখন ল্যালা নামের একটা মেয়ের মনে হয় যে যদি এমন করেই চলতে থাকে, তাহলে তো অরবিন আমাদের থেকে সবসময় আগেই থাকবে, আমরা তো এমনিতেই পিছনে পড়ে থাকবো, আর কে জানে কখন কি হয়ে যায়। এই জন্য সে অরবিনের কাছ পর্যন্ত যাওয়ার জন্য দৌড়ানো শুরু করে। আর যখন ওলফ তাকে থামানোর জন্য তার পেছন পেছন দৌড়ায়, তখন সে নিজেই চোরাবালির মধ্যে আটকে যায়। আর এগুলো দেখার পরে লায়লা তাদের সবাইকে বলে যে আসলে অরবিন আগের প্রেসিডেন্টের অ্যাডভাইজার ছিল, সো এই জন্য সে খুব ভালো করেই জানে যে কি করে এগুলো পার করতে হবে আর কি করে জীবিত সেই আইল্যান্ড পর্যন্ত যেতে হবে। তবে তখন ইয়ান নামের একটা লোক কোনো রকমে উলফকে টেনে চোরাবালি থেকে বাইরে বের করে। যাই হোক, এরপরে যখন এখানে আবারও সন্ধ্যা হয়ে যায়, তখন তারা আরও একটা জায়গায় রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানে অরবিন ক্রিস্টিকে কাঁচা ব্যাঙ খাওয়ার জন্য দেয়। একটু পরে সেও সেগুলোকে খায়। আর এরপর সে তার সমস্ত সত্যিটা তাকে বলে। সে নিজেই তাকে বলে যে সে আগের প্রেসিডেন্টের অ্যাডভাইজার ছিল, তবে যখন এখানের সিস্টেমের কালো সত্যিটা সে জানতে পেরেছিল, তখন সে এখানের মানুষের মধ্যে এই সমস্ত ব্যাপারটা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ সে চাচ্ছিল মানুষকে অ্যাওয়্যার করতে। আসলে এখানে যেহেতু মানুষদেরকে সরাসরি মারা অ্যালাউ না, এই জন্য তারা জোর করে মানুষদেরকে এখানে পাঠিয়ে দেয়, যাতে করে তাদের মৃত্যু এখানেই নিশ্চিত হয়ে যায়। তবে এখানে আসার আগে অরবিন সেই সিস্টেমের মধ্যে এমন একটা সিক্রেট ভাইরাস দিয়ে এসেছে, যেটা কিনা একটা সিক্রেট কোড দিয়ে লক করা, আর সেই সিক্রেট কোডটা সে ছাড়া আর কেউই জানে না। আর তার ভাইরাসের জন্য কয়েকদিনের মধ্যেই সরকারের সমস্ত সিস্টেম ডাউন হয়ে যাবে, না কোনো সিসি ক্যামেরা না কোনো অস্ত্র, সব কিছুই কাজ করা বন্ধ করে দেবে। তবে এটা শোনার পরে ক্রিস্টিন তাকে বলে যে তাহলে তো সরকারের লোকজন পাগলের মতো তোমার পেছনে লেগে যাবে। তবে তখন আরবিন তাকে বলে যে ততদিনে আমার বিশ্বাস আমি এই জায়গাটা পার করে প্যারাডাইস আইল্যান্ড পর্যন্ত পৌঁছেই যাব।
আর যদি একবার সরকারের সিস্টেম ডাউন হয়ে যায় তাহলে মানুষ আবারও নতুন করে নতুন সিস্টেম ডেভেলপ করতে পারবে, যেখানে এমন ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকবে না। আর তখনই এদিকে আমরা দেখতে পারি সরকারের সিস্টেম আস্তে আস্তে করে ডাউন হয়ে যাচ্ছে, মানে এক এক করে সমস্ত কিছু কাজ করা বন্ধ করে দিচ্ছে। প্রথমেই কমিউনিকেশন সিস্টেমের স্যাটেলাইট কাজ করা বন্ধ করে দিয়েছে। আর এদিকে পরদিন সকালবেলা লায়লা আর বাকি যেই লোকগুলো ছিল, মানে যারা ওলফের গ্রুপ ছেড়ে সামনে চলে এসেছে, তাদের ফেস করতে হয় ভয়ঙ্কর কিছুর সাথে। আর যখন এখানে তারা ভয়ঙ্করভাবে চিৎকার করছিল তখন ক্রিস্টিন এই চিৎকারগুলো শোনার পরে প্রচণ্ড মন খারাপ করে ফেলে। আর সে সেই লোকটাকে গালাগালি করা শুরু করে যেই লোকটা মানুষকে এই ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে ফেলেছিল। তবে আসলে এই ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে ফেলার প্ল্যানিংটা আরভিনেরই ছিল। তবে যখন ক্রিস্টি এইটা শুনতে পারে তখন তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে কান্না করতে করতে আরভিনের উপরে চিল্লাচিল্লি করা শুরু করে। সে তাকে সমস্ত কিছুর জন্য ব্লেম করা শুরু করে। আর এদিকে যখন ওলফ তার লোকটা নিয়ে এই পর্যন্ত চলে আসে তখন সে তার সমস্ত লোকজনকে পাথরের পেছনে লুকানো অবস্থায় দেখতে পারে। এই জন্য সে এসে তাদেরকে হুমকি দেওয়া শুরু করে। আর লায়লা তার জীবন বাঁচানোর জন্য ভয়ে তাকে বলে দেয় যে আসলে তাকে আরভিনকে মারার অর্ডার দেওয়া হয়েছে। যদি সে আরভিনকে মারতে পারে তাহলে সরকার হেলিকপ্টার নিয়ে এসে তাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। তবে তখন ওলফের মাথায় আইডিয়া আসে যে যদি সে লায়লাকেই খুন করে ফেলে তাহলে হয়তো সরকার এই অফারটা তাকেও দিতে পারে। তবে তখন লায়লা তার থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে একটু সামনে যাওয়ার পরেই সে একটা মাকড়সার ভয়ঙ্কর জালের মধ্যে আটকা পড়ে যায়। আর বেচারি সেখানেই প্রচণ্ড চিৎকার করতে করতে মারা যায়। আর এদিকে যখন ক্যাপ্টেন জানতে পারে তাদের গোয়েন্দার মৃত্যু হয়ে গেছে তখন সে সার্জেন্ট ম্যাথিউসকে একটা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে পাঠায় অ্যাডভাইজারকে খুন করার জন্য। আর অন্যদিকে রাস্তায় ওলফের আরও একটা লোকের মৃত্যু হয়ে যায়, তাও ব্যাগের মধ্য থেকে কিছু বালু বের হওয়ার কারণে। আর তখন ইয়ান, আরভিন আর ক্রিস্টিনের কাছে গিয়ে তাদেরকে একটু অন্যমনস্ক করে ফেলে, যেই জন্য সে ওলফের জালের মধ্যে ধরা পড়ে যায়। আসলে এখন ওলফ তাকে রশি দিয়ে বেঁধে বন্দি এই জন্য করেছে কারণ সে চায় যদি সে আরভিনকে মেরে ফেলে তাহলে হয়তো সরকার তাকে ফ্রি করে দিলেও দিতে পারে। আর এখন যেহেতু আরভিনের কাছে অন্য কোনো অপশন নেই এই জন্য সে ক্রিস্টিনকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। তবে তখনই ক্রিস্টিন তাকে কিস করে ফেলে। আর তখনই ওলফ এসে অরবিনকে দাঁড়া হওয়ার জন্য বলে। তবে অরবিন তার কোনো কথাই শুনতে চাইছিল না, মানে সে দাঁড়া হতেও চাইছিল না, সে হাঁটতেও চাইছিল না। এই জন্য ওলফকে বাধ্য হয়েই তাকে কাঁধে করে তুলে সামনের দিকে আস্তে আস্তে আগাতে হয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি সার্জেন্ট ম্যাটিয়াস তার টিম নিয়ে চলে আসে পুরনো জেলখানার মধ্যে, যেখানে কিনা কিছু ভয়ঙ্কর কয়েদি বাস করত। আর তখন এখানে ওলফো আরবিনকে নিয়ে চলে আসে। আর সে আরবিনকে একটা কোনায় রেখে দিয়ে সোজা চলে আসে সার্জেন্ট ম্যাটিয়াসের সাথে ডিল করার জন্য। তবে যতক্ষণে সার্জেন্ট ম্যাটিয়াস গিয়ে আরবিনের কাছে পৌঁছায় তার আগেই আরবিন সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এখন ওলফ প্রচণ্ড ভয় পেয়ে তাকে বলে যে তুমি একেবারেই টেনশন নিও না, আমি তাকে আবারও খুঁজে বের করে তোমার কাছে নিয়ে আসবো। তবে সার্জেন্ট ম্যাটিয়াস এত বেশি রাগ করেছিল যে সে তাকে গুলি করে সেখানে মেরেই ফেলে। আর একটু খোঁজাখুঁজি করার পরে যখন সে ইয়ান আর ক্রিস্টিনকেও পেয়ে যায় তখন সে সোজা ইয়ানকে গুলি করে মেরে ফেলে আর ক্রিস্টিনকে তার সঙ্গে করে নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে। আর তখনই অরবিন সার্জেনের সামনে চলে আসে আর সে তাকে বলে যে ক্রিস্টিকে ছেড়ে দেওয়ার জন্য, আর এর বদলে সে নিজেকে স্যাক্রিফাইস করতে ফুললি রেডি হয়ে আসে। তবে যখনই সার্জেন তাকে ছেড়ে দেয় তখনই সে পেছন থেকে তার উপরে বেহুশ হয়ে যাওয়ার একটা গুলি মেরে দেয়, যেই জন্য ক্রিস্টিন সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর এরপরে যখনই সে আরবিনকে শ্যুট করে মারতে যাচ্ছিল তখন ওলফ পেছন থেকে তাকেই সেখানে মেরে ফেলে। আসলে যদিও ওলফ অনেকটা আহত হয়েছিল, মানে সে তার শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল, তবুও সে সার্জেন্টের থেকে তার বদলা নিয়েই ছেড়েছে। আর তখন অরবিন গিয়ে ওলফকে তার জীবন বাঁচানোর জন্য থ্যাঙ্কস বলে। তবে তখন ওলফ তাকে পরামর্শ দিয়ে বলে যে প্যারাডাইস আইল্যান্ডে যাওয়ার ট্রাই পর্যন্ত করো না, কারণ এমন নামের কোনো আইল্যান্ডই নেই। আর এতটুকু বলেই তার সেখানে মৃত্যু হয়ে যায়। তবে এরপরে অরবিন ক্রিস্টিকে নিয়ে চলে আসে একটা সমুদ্রের পাড়ে। আর এখানে এসে তার মনে হয় যে যদি সেই সমুদ্রটা পার করতে পারে তাহলেই হয়তো সে প্যারাডাইস আইল্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারবে। এই জন্য নিজেই সে প্রথমে কিছু ঘাস এক জায়গায় করে সেটা দিয়ে ছোট্ট একটা আইল্যান্ড বানায় আর সেটা দিয়ে এই সমুদ্র পার করার সিদ্ধান্ত নেয়। আর এদিকে যেহেতু ক্যাপ্টেন এখন আর সার্জেন্টের সাথে যোগাযোগ করতে পারছিল না এই জন্য সেটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন আর অ্যাডভাইজারকে খুঁজে বের করার কোনো কারণই নেই। তবে তবুও সে তাকে খোঁজার জন্য লাস্ট একটা ড্রোন পাঠিয়ে দেয়। আর এদিকে যখন ক্রিস্টি জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে যেই ছোট্ট আইল্যান্ডের উপরে তারা শুয়ে আছে সেটা আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে। আর এটা শোনার পরে তাদের সঙ্গে থাকা জো নামের একটা লোক সোজা সমুদ্রের মধ্যে লাফ দেয় যাতে করে এইটার উপর থেকে একটু ভার কমে যায় আর এটা ডুবে না গিয়ে ভাসমান অবস্থায় থাকে। আর আরবিন আর ক্রিস্টির জীবনটা সেভ হয়ে যায়। যদিও তারা তাকে বাঁচানোর অনেক ট্রাই করেছিল তবে আসলে কোনো লাভই হয়নি, শেষ পর্যন্ত ডুবেই তার সেখানে মৃত্যু হয়েছে। তবে এখানে যখন আরবিন আর ক্রিস্টি দাঁড়িয়েছিল তখন তারা দেখতে পারে তাদের কাছে একটা ড্রোন চলে এসেছে।
প্রথম কয়েক সেকেন্ডের জন্য তাদের মনে হয়েছিল যে হয়তোবা তাদের খেলা এখানেই শেষ, তবে এই ড্রোনটা তাদের কাছ পর্যন্ত আসার আগেই সেখানে ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। আসলে আরভিনের যেই ভাইরাসটা সেটা পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল, এই জন্য সেটা পুরো সিস্টেমটাকেই দখল করে নিয়েছিল, এই জন্যই ড্রোনটা আর কাজ করেনি। আর এটা দেখার পরে আরভিন প্রচণ্ড হ্যাপি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে এখন এই করাপ্ট সরকারের হাত থেকে দেশের সমস্ত জনগণ ফ্রি হয়ে গেছে। এখন তারা নতুন সিস্টেম ডেভেলপ করে নতুন করে জীবন শুরু করবে। তবে তখনই তারা দেখতে পারে তারা খুবই দ্রুত গতিতে একটা ঝর্ণার দিকে যাচ্ছে। এটা দেখার পরে তারা দ্রুত তাদের সেই আইল্যান্ডটা দিয়েই নিজেদেরকে ঢেকে ফেলে, আর তারা সেই ঝর্ণা থেকে পড়েও কোনো রকমের সেভ হয়ে যায়, যেটা কিনা একটা মিরাক্কেল থেকে কোনোভাবেই কম ছিল না। আর এরপর তারা একটা গোপন আইল্যান্ডে চলে আসে, যেখানে কিনা প্রেসিডেন্টের জন্য একটা বাংকার বানানো হয়েছিল। এটা ছিল সম্পূর্ণ সিক্রেট। আসলে এই বাংকারটার অন্য কেউ না, আরভিন নিজেই বানিয়েছিল, এই জন্য সেই বাংকারের সমস্ত কিছু খুব ভালো করেই জানতো। তবে এই বাংকারের লাস্ট যেই পাসওয়ার্ডটা ছিল সেইটা এখন পর্যন্ত সে জানতো না, কারণ সেই পাসওয়ার্ডটা প্রেসিডেন্ট নিজে দিয়েছিল। আর সে চাইলে বারবার করে ট্রাইও করতে পারবে না, কারণ যদি সে 2 বার ভুল পাসওয়ার্ড দেয় তাহলে বাংকারটা পুরোপুরিভাবে লক হয়ে যাবে। আর এই জন্য সে একটু ব্রেইন খাটিয়ে প্রেসিডেন্টের মতো চিন্তা করার ট্রাই করে। আর ফাইনালি একটা নাম্বার যখন সে দেয় তখনই ধাপ করে দরজাটা খুলে যায়। যদিও তারা এটার জন্য একটু ভয় পেয়ে যায়, তবে তারা অনেক বেশি খুশিও হয়ে যায়। আর এরপরে যখনই তারা মধ্যে আসে তখন তারা একটা ফাইটার জেট পেয়ে যায়। তবে তারা দেখতে পারে এখানে শুধুমাত্র একটাই সিট ছিল, এই জন্য আরভিন কিস্টিকে যাওয়ার জন্য বলে। তবে এইবার আর কিস্টি যেতে রাজি হয় না, সে সোজা এসে তাকে কিসি করে ফেলে, কারণ এখন সে আরভিনের প্রেমে পড়ে গেছে। আর এখন যেহেতু তারা 2টা বডি একটা শরীর হয়ে গেছে, এই জন্য কোনো রকমে একটা শরীরকে তারা সেই স্পেসশিপের মধ্যে ম্যানেজ করে সোজা সেই গ্রহ থেকে বাইরে বেরিয়ে চলে আসে। এরপর তারা সোজা পৃথিবীতেই চলে আসে, আর এখানের গভর্নমেন্টকে সমস্ত সত্যি ঘটনাটা বলে। এখন হয়তোবা আশা করা যায় যে এই গভর্নমেন্টের সাহায্যে তারা সেই গ্রহের সমস্ত কিছু ঠিক করে ফেলবে, আর ফাইনালি তাদের জীবন ধারণ আরও একটু ইজি হয়ে যাবে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।